আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। রাজা ভাই, আপনি নিশ্চয়ই হেডলাইন দেখে বুঝতে পারছেন আমরা খুবই আগ্রহী, বাংলাদেশের মানুষ আগ্রহী ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার ওই নোবেল বিজয় বা গ্রামীণ গ্রামীণ ব্যাংক গ্রামীণ সাম্রাজ্য এগুলো ছাপিয়েও আমি একটু আপনারা বইলা দিই, ইউনূস তো এনজিওগ্রাম সরকার করছিল বাংলাদেশে। এইটা মনে করেন কালকে যদি বিএনপির গভর্নমেন্টকে কেউ বা কাহারা কোনোভাবে যদি ফেলানো যায়, সবচেয়ে বড় যে 32 নম্বর থেকে শুরু করে আওয়ামী লীগ নেতা কর্মীদের ঘরবাড়ি যেরকম ভাঙা হয়েছে না, ইউনূস সেন্টার থেকে শুরু করে গ্রামীণ ব্যাংক সব ভাঙা তুস করে দিবে পাবলিক, ক্ষোভে ক্ষোভে তুস করে দিবে। এটা ইউনূস ভাইও জানে। এই জন্য ওনার মাথায় আর ওইটা নাই যে এখন আবার যায় বলবো। ওনার হচ্ছে সম্পদ কিভাবে বাঁচাবে, যেহেতু নরওয়ের কোম্পানি টেলিনট কোম্পানির সাথে নরওয়ের রোড চুক্তি, ওর ব্যবসা 90% ওই গভর্নমেন্ট, সুতরাং সে ওগুলা বাঁচানোর চিন্তায় আছে। তিনি বাংলাদেশের এই সর্বশেষ প্রধান উপদেষ্টা ছিলেন এবং তার যেসব কীর্তি, আমি কীর্তি বললে ওদের ছোট করা হবে, কুকীর্তি, এসবের জন্য এখন বাংলাদেশে তিনি সবচেয়ে বেশি আলোচিত, বিতর্কিত এবং ঘৃণিত বলা যায় অনেক অংশে। কারণ বাংলাদেশে অনেক বড় বড় কাণ্ড তার সময় ঘটেছে যেগুলো বাংলাদেশের রাজনৈতিক প্রচুর প্রতিহিংসার সময়ও ঘটেনি। বিএনপি আওয়ামী লীগ এত এত প্রতিহিংসা, এত এত বিদ্বেষ, সেই সময়ও বাংলাদেশের রাজনীতিক যেসব ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক এবং সব ধরনের যত কর্ম আছে সেগুলো ডক্টর ইউনূসের মেয়াদে হয়েছে। তিনি ফ্রান্স গেছেন ট্যুরে, তার আমরা সবশেষ যে রিপোর্ট দেখলাম ফ্রান্সের মেয়রের সঙ্গে বৈঠক করেছেন, সেখানে তিনি সামাজিক এই যে তার যে কি যেন সামাজিক ব্যবসা, এইটা সামাজিক ব্যবসার দিবস উদযাপনের আহ্বান জানাচ্ছেন। বাংলাদেশে জুনে তার উদযাপন হচ্ছে, কিন্তু নানান গুঞ্জন তার মধ্যে দিয়ে বাংলাদেশে। তিনি আলোচিত ব্লগার পিনাকি ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছেন, তিনি তার যে হোটেলে আছেন, যেখানে আছেন সেখানে বিভিন্ন দেশের লোকজনের সঙ্গে দেখা করছেন। সবশেষ ডক্টর ইউনূসের কর্মকাণ্ড সম্পর্কে আপনার কাছে জানতে চাই। আপনি ফ্রান্সের যথেষ্ট তথ্য রাখেন, ডক্টর ইউনূস আসলে কি করছেন? আমাদের সন্দেহ তিনি কোন ষড়যন্ত্রে লিপ্ত কিনা, কি ঘটছে ইউনূসের নেতৃত্বে প্যারিস বৈঠকে? যারা রাশেদ হায়দার। ধন্যবাদ পুনিয়া ভাই। আপনি যেটা বললেন যে ফ্রান্সের হোটেলে আছেন বা উনি বেড়াতে আসছেন, না, উনি বেড়াতে আসেননি। উনি তো ফ্রান্সের আপনার সিটিজেন বলা যায়, যদিও উনি সম্ভবত পাসপোর্ট নেননি, তবে উনি ফ্রান্সের রেসিডেন্স কার্ড আছে, যেটা সম্মানিত রেসিডেন্স কার্ড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার ফ্রান্সে ওনার বাসা আছে। এটা বাসাটা ভাড়া নাকি গভর্নমেন্ট দিয়েছে নাকি কিনা, সেইটা বলা বড়ই দুষ্কর, এটা বলা যায় না। কারণ হচ্ছে ফ্রান্সে উনি খুবই সম্মানিত একজন ব্যক্তি, পুরো ফ্রান্সের কাছে সম্মানিত ব্যক্তি। তার কারণ হচ্ছে যে গত অলিম্পিক এর যে প্রোগ্রামটা ফ্রান্সে হয়েছিল, এইটা ফ্রান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করেছিল ওনার একটা থিওরি 30 কার্বন নিঃসরণ। ফ্রান্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিম্ন কার্বন নিঃসরণ, এইসব যুক্তির কারণে তখন এটা দেওয়া হয়, যার কারণে কিন্তু জেট ক্যাটাগরির নিরাপত্তা পান উনি। এবং যে মেয়রের সাথে বলছেন, প্যারিস এক বলে এটাকে 75001, মানে আমি যদি ফ্রেঞ্চ ভাষায় বলি তাহলে ৭৫,101। এই মেরি হচ্ছে যে ফ্রান্সের সবচেয়ে রিচ মেরি, সবচেয়ে প্রেস্টিজিয়াস মেরি। মেরি বলতে আপনার আমাদের দেশে যেমন যে ওয়ার্ড কাউন্সিল আছে, ফ্রান্সের পুরো প্যারিস শহরটাকে 20টা ওয়ার্ডে ভাগ করা হয়েছে, 1 নাম্বার। এবং এটা বিশাল, ওই আশপাশে আপনার আইফেল টাওয়ার থেকে শুরু করে লুবনিজা সব ওই জায়গায়, মানে বিশাল অফিস আছে ওনার। বিশাল অফিস আছে বলতে আপনার ওনাকে 600 মেতকারির যে অফিস দেওয়া আছে, 600 মেতকারি বলতে আপনার এই প্রায় বাংলাদেশের সমান প্রায় 3500 স্কোয়ার ফিটের বিশাল অফিস। সমস্ত খরচ ফ্রান্স গভর্নমেন্ট এবং ফ্রান্স মেরির। সুতরাং উনি এখানে আসছেন। হ্যাঁ, তবে এটা ঠিক যে পিনাকি ভট্টাচার্য দেখা করেছেন। পিনাকি ভট্টাচার্য উনি যেদিন আসছেন সেদিন রাতেই একটা ফুলের তোড়া নিয়ে ওনার ওয়াইফ এবং বাচ্চা সহ গিয়ে ইউনূস সাহেবের সাথে দেখা করছে ওনার বাসায়। কি কথা হয়েছে না কথা হয়েছে এটা কেউ জানবেও না, কেউ বলতেও পারবে না। কেউ যদি বলে যে তারা জানে বা শুনে, এটা মিথ্যা কথা। কারণ যে এরিয়াতে বাসা ওই এরিয়াতে স্বভাবত বাঙালি তো দূরের কথা, বিহারিও থাকে না। এটা পুরোটাই ডিপ্লোম্যাটিক জোন। ফরাসিরা থাকে, 2-4 জন বাঙালি থাকে, যেমন আমার মতন বাঙালি,
যারা আজ থেকে 25-30 বছর আগে গেছি, আমরা থাকতাম কিরকম, আমি ছিলাম, এখনো আছে আমার 11 তলার উপরে একটা ছোট্ট মুরগির ঘর আছে। আমার দেশে বললে মুরগির ঘর মানে এটা 15 মিটারের ঘর, একটা রুম, ভেতরেই কিচেন, বাহিরে টয়লেট, এরকম রুম একটা আমারও কিনা আছে তৎকালীন সময়ের। ওই এলাকায় থাকতাম, সুতরাং আমি ওই এলাকার নাগরিক বলতে পারি। এ হচ্ছে যে উনি, কিন্তু ওইটা ডিপ্লোম্যাটিক জোন পুরোটা, সব পয়সাওয়ালা কোটিপতি ওইসব এলাকায় যদি আপনি কয়েক হাজার কোটি টাকা নিয়ে যদি রাস্তায় ঘুরেন, আপনাকে বলবে না যে তুমি টাকা নিয়ে কই ঘুরো, এত সিকিউর। এরপরে উনি গেলেন হচ্ছে যে পরদিন, যেটা ছবি আপনারা সবাই দেখছেন, যে লো ব্রিস্টল একটা হোটেলে, এটা 5 স্টার মানের হোটেল, ফ্রান্সের সবই 4 স্টার মানের হোটেল। 4 স্টার মানে বাংলাদেশের 5 স্টার 7 স্টার সমান, বাংলাদেশ বা অন্য পৃথিবীর অন্য কোনো দেশে। আর এইটা হচ্ছে যে আপনার যেখানে লোকেশনটা যেটা, সেটা হচ্ছে আপনার রুই দো ফুবক সেন্ট অনোরে, এটাও পশ এরিয়া। প্যারিস 7, প্যারিস 15, প্যারিস 8, তিনটে এরিয়ার সমন্বয়, মানে 3 দিকের রোড 3টা জায়গায়। এইসব জায়গায় বাঙালি যায় না, এখানে বাঙালি যায় না, বাঙালি থাকে না, বাঙালি থাকে আরো অনেক বাহিরে। কিন্তু ওইখানে যে হোটেলে গেছে ওইটা শোনার পরে যোগাযোগ করছিলাম, যেহেতু আমি এক সময় হোটেল সেক্টরে কাজ করেছিলাম, হোটেল সেক্টরে এবং ইমিগ্রেশন সেক্টরে কাজ করার কারণে ওই হোটেল সেক্টরে হোটেল চিনতাম। সুতরাং এই হোটেলে আমি এক সময় কাজ করছি প্রায় 6 মাস অ্যাজ এ রিসেপশনিস্ট। সুতরাং আমি ওখানে যারা ওই যে রুম টুম সার্ভিস, রুম ক্লিনিং করে, রুম সার্ভিসের লোক এবং আপনার ডাইনিং এর লোকদের সাথে পরিচয় ছিল। ওদের মধ্যে একজনের ফোন দিলাম, ও বললো যে ও নাই, তাই বললাম যে কে আছে আমাদের পুরানো, তখন ও বললো যে তুমি জিজিরে ফোন দাও। জিজি মানে হচ্ছে ডাক নাম মহিলার, ওর পুরো নাম হচ্ছে ভার্জিনিয়া স্কোরিডো, ফিলিপিনি এক মহিলা। পরে ওরে ফোন দিলাম, ওরে ফোন দিয়ে বললাম যে হ্যাঁ হ্যাঁ ইনুস সাহেব তো আসছেন, আমাদের হোটেলে আসছেন। তার যে হোটেলে কি থাকে, বলে যে না 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 উনি হোটেলে থাকেন নাই, উনি আসছেন এখানে আজকে আমাদের বল রুমে একটা মিটিং আছে। তার যে মিটিং আছে কিভাবে, তো বলে যে এখানে 2 জন, এখানে 4টা রুম রিজার্ভ করা আছে, যে রুমের মধ্যে সবাই তাদের কুপিন নিয়ে আছে। কুপিন বলতে আচ্ছা বান্ধবী বা স্ত্রী বললে কুপিন বলে ফরাসি ভাষা। তাই না, কারা এরা, বলে যে না 2টা টার্কিশ এম্বাসি ইয়ে দিছে, বুকিং ছিল, আর 2টা রুম হচ্ছে যে ইসরায়েলি এম্বাসি একই ফ্লোরে আছে, ওদের সাথে একটা মিটিং আছে, সুতরাং ওই রুমে গেছে। তাই বলছে তুমি কি গেছিলা, বলে হ্যাঁ আমি যে ওনাদের বসাই দিয়ে আসছি, ওনার সাথে একজন মহিলা কুপিন আছে, ওই সে লামিয়া মোর্শেদ কুপিন, কুপিন আছে, আরো 2 জন লোক আছে, এবং এরা সবাই যাচ্ছে, একটা মিটিং হবে, রাতে ডিনার করবে, ওরা ডিনার করবে। এই এখন ওইখানে আসলে কি কথা হয়েছে সেটাও আপনি আমি কেউ ভালোভাবে জানবো, ওখানে কি হবে বা কি। আর উনি যেহেতু সামাজিক বিজনেস করে, এর আগে আপনার আরো খবর পাইলেন যে ফ্রান্সের একজন মন্ত্রীর সাথে উনি দেখা করেছেন না, মন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ওনার সাথে কথা বলেছেন। আর এটা হচ্ছে ক্রেডিট এগ্রিকল একটা ব্যাংক আছে, ওদের বিশাল সোসাইটি, এখানে যে কোনো ব্যাংকগুলো, ক্রেডিট এগ্রিকল আছে, বিএনপি আছে, সোসাইটি জেনারেল আছে, এইসব ব্যাংকের বড় বড় কনফারেন্স রুম আছে এইসব রুমে। তো ওইখানে ওই মন্ত্রী সহজে কথা বলছেন সামাজিক বিভিন্ন ইয়ে নিয়ে, কারণ উনি তো সম্মানিত, ফ্রান্সের জন্য উনি সম্মানিত। আমাদের বাংলাদেশে আমরা যত ইউনিচ্চা ডাকি, ওই কেউ জুতো ও ছবি লাগায় জুতা মারি, ফ্রান্স এটা অন্য জিনিস, ওদের কেউ উপকারে আসবে, ওরাদের কেউ উপকার করছে, এটা ওরা সারা জীবন স্মরণ রাখে, যার কারণে এটা সম্মানিত ব্যক্তি। সেটা ওনার সিকিউরিটিটা ওই রকম, ওনাকে সম্মানটা ওইভাবেই দেওয়া হয়, এটা হচ্ছে মূল কাহিনী। তো এখন যা শুনতেছেন বাইরে থেকে যে অমুক আসছে, তোমরা বুঝতেই পারবেন না কে আসছে, আপনি বুঝবেন কিভাবে। আচ্ছা, আমি একটু জানার আগ্রহ রাশিদ ভাই, ধরেন ডক্টর ইউনূস যেখানেই যায়, আমরা এর আগে তাকে প্রধান উপদেষ্টা হিসাবেও দেখেছি। তিনি যখন নিউ ইয়র্কে গেছেন, তিনি যখন ইউকে তে গেছেন, বিশেষ করে ইউকে তে খুব বড় রকম ডেমনস্ট্রেশন হয়েছে। এটা বলা হয়ে থাকে যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মী অথবা অন্যরা যারা আছেন বা সাধারণ মানুষও যারা ইউনূসের কর্মকাণ্ডে বিরক্ত, তারাও হয়তো এগুলোতে অংশগ্রহণ করেন। অনেক ক্ষেত্রে ডিম নিক্ষেপের ঘটনা দেখি। ফ্রান্সে কি এই ধরনের কোনো ঘটনা আছে বা ঘটনার কোনো সুযোগ আছে কিনা? ফ্রান্সে এই ধরনের ঘটনা করার মতন সুযোগ থাকলেও করবে কারা? এখন আপনাকে আমি যদি বলি যে ফ্রান্স আওয়ামী লীগ 2 গ্রুপে বিভক্ত, একটা হচ্ছে যে কাশেম গ্রুপ, আর একটা হচ্ছে যে আপনার এই সুনামউদ্দিন খালেদ গ্রুপ, 2 গ্রুপ, এরা 2 গ্রুপ। আর
এইখানে এই ধরনের ঘটনাটা ফ্রান্সে যদি ঘটাইতে হয়, ফ্রান্সে ঘটাইতে হবে কখন? আপনার সোমবার থেকে শুক্রবারের ভিতরে। শনি রবিবার সব বন্ধ, সুতরাং ওই সময় ডাক্তার ইউনূস কোথাও বাইরে যাওয়ার দরকার নেই। আর বাইরে যদি কোথাও যায়, ধরেন আইফেল টাওয়ারেই গেল, এক্সাম্পল, সবাই চিনেন আপনারা, আইফেল টাওয়ারও গেল, ওইখানে কয়জন বাঙালি যায় সপ্তাহে? না, বাঙালি থাকে বাঙালি পাড়ায়। এটা হচ্ছে যে আপনারা জানেন ঢাকা গুলিস্তান শাপলা চত্বরে গেল ডাক্তার ইউনূস, আর বাঙালির আড্ডা স্থল হচ্ছে যে আপনার গাজীপুরের মাওনা, সেইখানে একটা ছোট্ট একটা রাস্তা আছে যেটা বাঙালি শ্রীলঙ্কান এশিয়ানরা ওই জায়গায়। সুতরাং উনি ওই যে শহরের দিকে তো বাঙালি নেই। আর ওই যে আপনারা আগে বললাম যে উনি যেখানে থাকে বা যেগুলো ভালো ভালো স্পট, যেসব জায়গায় টুরিস্ট ঘুরতে যায়, ওইসব জায়গায় তো বাঙালির অ্যাক্সেসই নেই। অ্যাক্সেস নেই বলতে বাঙালি আপনার লাখে একজন পাবেন, লাখে একজন হয়তো গেছে। সুতরাং ওইসব জায়গায় যা কিছু করা। আর ফ্রান্সের বিভিন্ন রোডে আপনার ওই আমরা যারা আগেই থাকি বা ছিলাম, এখানে বলা যায় ফ্রান্সের সিঙ্গালা মামু, মানে গাড়িতে দুইটা সাইরেন আছে, এটাকে বলে সিঙ্গালা মামু, খুব ডেঞ্জারাস। সিআরএস ওরা খুবই ডেঞ্জারাস। পুলিশ আছে, আপনার পুলিশ সারাক্ষণ আপনার যে পায়ে চাক্কা লাগাইয়া ঘুরতেছে 5-7 জনে, কেউ সাইকেল দিয়া, কেউ মোটর সাইকেল দিয়া, কেউ গাড়ি দিয়া, কেউ ওই 2 সিঙ্গালা গাড়ি দিয়েও ঘুরে। এই ধরনের সিকিউরিটি ওইখানে যাই আপনি চাইলে ওই যে লন্ডনের মতো পারবেন তা না। আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, লন্ডনে সম্ভব হচ্ছে কারণ এখানে স্টুডেন্ট আছে লাখ লাখ লন্ডনে, এবং এই স্টুডেন্ট হিসেবে আসার পরে আপনার অ্যাসাইলাম সিক করে, মানে পলিটিক্যাল অ্যাসাইলাম। তখন সেইখানে যাওয়ার জন্য এরা কিছু ছবি টবি দেখায় এখানে, যেহেতু ওরা আগে আনে না। আর ফ্রান্সে হয়েছে যে ভাই নদী টদি সাঁতরাইয়া 20 লাখ 22 লাখ টাকা খরচ কইরা ফ্রান্সে আইসা পোলাবেন 3 দিনও পয়সা থাকে না, পইলেই অ্যাজাইল মারে। ওই অ্যাজাইলে আপনি যা লেখছেন ওইটার উপরে ডকুমেন্টস দিতে হবে। আপনি আইসা প্যারিস আইসা কাউরে মারছেন, ধরছেন, মিছিলে গেছেন, ওইটা আপনার অ্যাজাইল কেস বরবাদ, আপনি শেষ। সুতরাং এই জন্য যায় না। তার উপরে ফ্রান্সে যারা থাকে পোলাপাইন, এরা হচ্ছে যে ভাই আমি সপ্তাহে 6 দিন কাজ করব। সপ্তাহে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা আপনার পাকিস্তানি রেস্টুরেন্ট গুলাতে কাজ করে, কিছু কিছুরা অন্যান্য জায়গায় কাজ করে। এরা কাজ করে একদিন সময় পায় রোববার, গার্দিনট লাসাবেল একটা জায়গা আছে, বাঙালিদের দোকানপাট আছে, রেস্টুরেন্ট আছে, সেইখানে যাবো, চাটা খাইবো, আড্ডা মারবো। ওই জায়গায় ডাক্তার ইউনূস যাবে না, ওই এরিয়ায় ডাক্তার ইউনূস যাবে না, কারণ নোংরা এরিয়া হিসাবে পরিচিত। ডক্টর ইউনূস ফিরে আসার কোনো তথ্য আপনার কাছে আছে কি? বা আমরা যেটা দেখলাম যে ওই যে মেয়রের সঙ্গে দেখা করে সে বলছে যে সামাজিক নিরাপত্তা দিবস বা তার ওই যে সুধীর কারবারের যে দিবস, সেটা ফ্রান্সে একটা পালন করার জন্য, আবার বাংলাদেশে জুন মাসে একটা আছে। তো সেই প্রেক্ষাপটে কি কিছু জানা আছে যে তিনি কবে ব্যাক করবেন বা কিরকম কিছু? এটা আমি যতটুকু জানি ইউনূস সেন্টারের 3টা প্রোগ্রাম আছে এই মুহূর্তে ফ্রান্সে, আগামী মাসের ভেতরে 20 তারিখের ভেতরে 3টা প্রোগ্রাম আছে। ইউনূস সেন্টার ফ্রান্স, ওরা 3টা প্রোগ্রাম করবে। এরপরে সম্ভবত উনি বাংলাদেশ যাবেন, যাওয়ার পরে প্রতি বছর আপনার সেপ্টেম্বর থেকে অক্টোবরের ভিতরে ফ্রান্স এবং নেদারল্যান্ড সহ 4টা দেশে ওনার 6টা প্রোগ্রাম হয়। এই প্রোগ্রামগুলোতে বাংলাদেশের অনেক বড় বড় সাংবাদিক আসেন, পৃথিবীর অনেক বড় বড় সাংবাদিকরা আসেন, যারা থাকেন এখানে, খান এখানে, ঘুরেন। এটা পুরোটা ইউনূস সরকার করে। ইউনূস সরকার বলতে ইউনূস সেন্টার করে। সেই হিসাবে যতটুকু আমার কাছে খবর আছে উনি আবার যাবেন। উনি এখানকার প্রোগ্রামটা শেষ করে আপনার জুনের শেষ সপ্তাহে উনি বাংলাদেশ ফিরে যাবেন। বাংলাদেশে সামাজিক নিরাপত্তা দিবস একটা বোধহয় আছে, দেখলাম ওই ইয়ের খবরেই, প্যারিসের মেয়রের খবরে। আচ্ছা, আমি আর একটু জানতে চাই যে উনি তার ইউনূস সেন্টার রিলেটেড কাজকর্মের বাইরে আর কি কোনো অ্যাক্টিভিটিস সম্পর্কে খবর পান যে উনি, বা অনেকে বলেন যে ভবিষ্যতে তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চান, ভবিষ্যতে তিনি আবার কোনো এক সময় ক্ষমতায় ফিরে আসতে চান, ভবিষ্যতে তিনি আবার যদি কেয়ারটেকার গভর্নমেন্ট আসে সেটার চিফ হতে চান, এই ধরনের কোনো অ্যাক্টিভিটিস? কারণ ফ্রান্স থেকেই তিনি কিন্তু বাংলাদেশে উড়ে এসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়েছিলেন। না, এটা ফ্রান্স থেকে উড়ে এসে উনি হয়েছিলেন, এটা সত্য, এই কথাটা সত্য। ইরানের যে খোমেনিও তো ফ্রান্স থেকে উড়ে গেছিলেন, আপনার স্মরণ আছে, উনিও ফ্রান্সে ছিলেন। এখন ইউনূস সাহেবকে তো আপনার মিডিয়া দিয়ে খাওয়ানো হয়েছে, সারা পৃথিবীর মিডিয়া খাওয়াইছে আমাদের মাথায় যে ইউনূস ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি বাংলাদেশের নাই যে এত সৎ, সেটা খাওয়াইছে। আপনি আমি সবাই খাইছি। সুতরাং আমাদের মাথায় শেখ হাসিনার
5ই আগস্টের পরে সবার মাথায় একটাই ছিল যে ইউনুসই পারবে এই দেশ বাঁচাইতে। সেই হিসেবে আমরা সবাই মিলে ইউনুসরা আনছি, আইনা বসাইছি। এখন ইউনুসরা খাওয়ার পরে বাংলাদেশের ইতিহাসে আরেকটা জিনিস আছে কি জানেন, এরকম ইন্টারিম গভর্নমেন্ট যারা আসছে এই পর্যন্ত দ্বিতীয়বার কেউ আসে নাই। কপাল একজনেরই ভালো ছিল, সেটা হচ্ছে যে শাহাবুদ্দিন, যাকে আওয়ামী লীগ পরে রাষ্ট্রপতি বানাইছিল। এছাড়া আর কেউ করে না। তবে এখন যদি কোনো এরকম কোনো গন্ডগোল বা কিছু হয়, 5ই আগস্টে যেরকম সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে, ওই রকম হইলে ইউনুস এসে বসবে, এইটার গ্যারেন্টি নাই, ওইটার গ্যারেন্টি নাই। কারণ আমি আপনার একটু বইলা দিই, ইউনুস তো এনজিওগ্রাম সরকার করছিল বাংলাদেশে। এইটা মনে করেন কালকে যদি বিএনপির গভর্নমেন্টকে কেউ বা কাহারা কোনোভাবে যদি ফেলানো যায়, সবচেয়ে বড় যে 32 নম্বর থেকে শুরু করে আওয়ামী লীগ নেতা কোনো ঘরবাড়ি যেরকম ভাঙা হয়েছে না, ইউনুস সেন্টার থেকে শুরু করে গ্রামীণ ব্যাংক সব ভাঙা তুস করে দিবে পাবলিক, ক্ষোভে তুস করে দিবে। এটা ইউনুস ভাইও জানে। এই জন্য ওনার মাথায় আর ওইটা নাই যে এখন আবার যায় বসবো। ওনার হচ্ছে সম্পদ কিভাবে বাঁচাবে, যেহেতু নরওয়ের কোম্পানি, টেলিনট কোম্পানির সাথে নরওয়ের রোড চুক্তি, ওর ব্যবসা 90% ওই গভর্নমেন্ট, সুতরাং সে ওগুলা বাঁচানোর চিন্তায় আছে যে ওগুলারে কিভাবে সেফলি নিয়ে আসবে। বাকি অ্যাজাম্পশন আপনারা করতে পারেন, আবার প্রেসিডেন্ট হবে, রাষ্ট্রপতি হবে। বিএনপির মাথায় যদি বুদ্ধি না থাকে তাহলে হেরাইনা রাষ্ট্রপতি বানাইবো। এই আলোচনা তো আনিস আলমগীর করেছিল, তারপরে তাকে জেলে যেতে হলো, যে ইউনুস সেন্টার এবং ইউনুসের বাড়ি ঘর সবাই ছিলেন। সম্প্রতি দেখলাম রোকেয়া প্রাচীও বলেছে যে গ্রামীণ ব্যাংকের ইট পাথর খুলে 32 নম্বর মেরামত হবে। আমরা জানি না বাংলাদেশের ভবিষ্যৎ কি আছে, ইউনুস যতদিন বেঁচে আছেন ততদিন তার অ্যাক্টিভিটিস কি হবে। মামুনুল হক যে 501 নাম্বার রুমে গিয়ে একটা মহিলার সাথে ধরা পড়েছিল, মামুনুল হকের ওয়াজ আপনি নিজ কানে শুনতে পারবেন ইউটিউবে গিয়ে। এইরকম একই রকম অপরাধ করলে, যেহেতু মামুনুল হক বিবাহিত, ওই নারীও বিবাহিত, আমাদের ইসলামের বিধান হলো 2 জনকে বুক পর্যন্ত পুঁতে মেরে ফেলা। কিন্তু মামুনুল হক করেছে, কেউ কিন্তু তার সাজাটা চায় না। কেন চান না? সাধারণ মানুষ তো বেহেশতে যেতে চায়, এটা তো কোনো অপরাধ না। আমিও চাই, সেও চায়। কিন্তু এই যে বেহেশতে যেতে চায় মানুষ, এই জিনিসটাকে পুঁজি করে মৌলবীরা মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে দাঁড়ায়, মূল আঘাত করে 71কে, মূল ফেভারটা করতে চায় পাকিস্তানকে, আর ব্যবহার করে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা। প্রেসিডেন্ট এরশাদ কি একদিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারতেন? উনি যদি জিনাত মোশাররফকে নিয়ে ইউনুস যে স্বাধীনতা আমরা দিচ্ছি ইউনুসকে, সেই স্বাধীনতা একটু ভোগ করার চেষ্টা করতেন না, আমরা কিন্তু প্রেসিডেন্ট এরশাদকে এই সুযোগটা দিতাম না। কিন্তু আমরা ইউনুসকে কেন দিচ্ছি? এখানেই আমার প্রশ্ন। ইউনুস প্যারিসে গেছে, সঙ্গে তার উপপত্নী লামিয়া, এবং প্যারিসের রাস্তায় লামিয়া আর ইউনুসকে চলাফেরা করতে দেখা গেছে অল্প 2-1 জন লোক সাথে নিয়ে। লামিয়া আর ইউনুসের যে ব্যভিচার, এটার শাস্তি বাংলাদেশ চায় না কেন? ভাবুন তো, ইউনুস আজকে যে জায়গায় পৌঁছেছে, কিংবা ইউনুস শাসন ক্ষমতায় থাকার সময়ও লামিয়ার সাথে যে ব্যভিচার করে গেছে, বাংলাদেশের কোনো মানুষ তো এই ব্যভিচারের শাস্তি চায় না। কিন্তু কেন? সেই জিনিসটা আসুন একটু খতিয়ে দেখি। হ্যাঁ, এটা হতে পারে অনেকে এটা বিশ্বাসই করছেন না, ভাবছেন যে হ্যাঁ, লামিয়া তোর মেয়ের বয়সী, বাবা মেয়ের সম্পর্ক, কলিগ বা প্রাইভেট সেক্রেটারি, সমস্যা কোথায়? এটা ভাবছেন অনেকে, আমি জানি। আমরা যখন এই কথাগুলো বলি অনেকে এটাই ভাবেন, কিন্তু আমি কিন্তু আসলে ব্যাপারটা যদি এতটা নির্দোষ হতো, আমি এগুলো নিয়ে ভিডিও তৈরি করতাম না। আপনারা কি আমাকে দেখেছেন যে ইউনুস তো প্যারিসে গেল? অনেকে এখানে লেকচার দিয়েছে যে ইউনুস পালিয়ে গেছে, আর আসবে না, এরকম অনেক কথা হয়েছে না? আমাকে কখনো কোনো গুজব করতে আপনারা দেখেন? কাজে অন্তত এতটুকু তো বিশ্বাস করতে পারেন যে আমার কাছে যুক্তিযুক্ত মনে না হলে আমি এই লামিয়াকে নিয়ে আসলে লেকচার দিতাম না। না, শুধু যুক্তিযুক্ত না, আমরা তো নানান জায়গা থেকে খবর পাই লামিয়া কিন্তু যমুনাতে বসবাস করতো ইউনুস যতদিন যমুনা দখল করেছিল। আরো অনেক কিছু, সেগুলোতে আমরা গেলাম না। ধরে নেন যে ব্যভিচারটা হচ্ছে, তাহলে বিচারটা চায় না কেন? ধরেন ব্যভিচারও করে না, কোনো ধরনের ব্যভিচারের সম্পর্ক নাই, একদম সহজ সরল ভালো সম্পর্ক। সেই রকম অবস্থায় চিন্তা করুন তো, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষ, কেউ, আমরা যা দেখি ইউনুস আর লামিয়াকে যেভাবে, যেই ঘনিষ্ঠতায় দেখি পাবলিকলি, সেই অবস্থায় অন্য কোনো মানুষ থাকলে রাস্তায় মানববন্ধন হতো না? জঙ্গি মৌলবাদীদের মিছিল হতো, মানববন্ধন হতো। মুক্তিযুদ্ধের পক্ষেরই কেন বলবো? যে ধরুন মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ তো প্রেসিডেন্ট এরশাদের ক্ষেত্রে অত বেশি যায় না, উনি নিরপেক্ষ হিসাবে আমি মনে করি।
প্রেসিডেন্টের সাথে কোনোভাবে অসম্মান করার জন্য এই প্রশ্ন তুলছি না, কিন্তু তাকে সম্মানই হবে আমার প্রশ্নতে। প্রেসিডেন্টের সাথে নিয়ে কিছু কথা ছিল যে ওনার এরকম একাধিক নারী বান্ধবী বা উপপত্নী রয়েছে। আমরা জিনাত মোশাররফের কথা জানি, খুব বিখ্যাত কাহিনী। প্রেসিডেন্ট এরশাদ কি কখনো এটা করেছেন? আমরা তো কখনোই দেখি নাই যে উনি পাবলিকলি বেগম রওশন এরশাদকে অসম্মান করেছেন। ভাবুন তো, প্রেসিডেন্ট এরশাদ কি একদিন রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারতেন উনি যদি জিনাত মোশাররফকে নিয়ে ইউনুস যে স্বাধীনতা আমরা দিচ্ছি ইউনুসকে, সেই স্বাধীনতা একটু ভোগ করার চেষ্টা করতেন? না, আমরা কিন্তু প্রেসিডেন্ট এরশাদকে এই সুযোগটা দিতাম না। কিন্তু আমরা ইউনুসকে কেন দিচ্ছি, এখানেই আমার প্রশ্ন। হ্যাঁ, ইউনুসের স্ত্রী অসুস্থ, এমন অবস্থা একটা প্রেম করা, আর ইউনুসের মতো মানুষ, হ্যাঁ, অর্থ বিত্ত সবকিছু আছে, হ্যাঁ, সম্মান আছে, নোবেল প্রাইজ আছে, সে প্রেম করবে না? পুরুষ মানুষ তো এটাই চায়। হ্যাঁ, এই পর্যায়ে চলে আসলে প্রেম করবে না? এটাকে স্বাভাবিকভাবে আমি নিচ্ছি না কেন ব্যক্তিগতভাবে, সেটা আপনারা প্রশ্ন করতে পারেন। আমার কথা হলো, যেই কাজ এরশাদ করতে পারবেন না, যেই কাজ তারেক রহমান করতে পারবেন না, যেই কাজ শেখ হাসিনা করতে পারবেন না, যেই কাজ খালেদা জিয়া করতে পারবেন না, এই যে চারজনের নাম নিলাম, প্রেসিডেন্ট জিয়াউর রহমান করতে পারবেন না। ওনারা তো, জিয়াউর রহমান, এরশাদ, এনারা তো যথেষ্ট ক্ষমতাধর রাষ্ট্র প্রধান ছিলেন। শেখ হাসিনা, খালেদা জি, সবাই আমাদের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, ওনারা তো যথেষ্ট ক্ষমতাবান। আপনারা কি তারেক রহমানকে এক মিনিটের জন্য এই সুযোগ দিবেন? ওরা ধরুন ওনার একজন উপপত্নী আছে, তাকে নিয়ে উনি ঘোরাফেরা করছেন, আপনারা দিবেন একটা মিনিট সুযোগ? এখন তো আবার জামাত বিরোধী দল, এনসিপি বিরোধী দল, তারা 1 সেকেন্ড দিবে তারেক রহমানকে সেই সুযোগ? এরশাদকে দিত, খালেদা জিয়াকে দিত, শেখ হাসিনাকে দিত, কাউকে তো দিত না, প্রশ্নই আসে না। হ্যাঁ, বাংলাদেশে মনে হতো যে কিয়ামত নাজিল হয়ে যাবে তাদের ব্যভিচারে, একবার যদি এরকম কিছু পাওয়া যেত, তাই না? ইউনুসের ব্যভিচারে কিয়ামত আসে না, কোনো কিছুই হয় না, কেউ কোনো বিচারও চান না। কিন্তু কেন কেন আমার এই প্রশ্নটার উত্তর দিতে পারবেন কেউ? কারণ হলো, ইউনুস আর বাংলাদেশের মৌলবাদী স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠী হলো একজন। কে প্রেম করতে পারবে না, এটা কিন্তু আসলে জঙ্গি গোষ্ঠী দ্বারা নির্ধারিত হয় বাংলাদেশে। এখানে আমার আপত্তি। চিন্তা করুন, মামুনুল হক যে 501 নাম্বার রুমে গিয়ে একটা মহিলার সাথে ধরা পড়েছিল, মামুনুল হকের ওয়াজ আপনি নিজ কানে শুনতে পারবেন ইউটিউবে গিয়ে। একই রকম অপরাধ করলে, যেহেতু মামুনুল হক বিবাহিত, ওই নারীও বিবাহিত, আমাদের ইসলামের বিধান হলো 2 জনকে বুক পর্যন্ত পুঁতে মেরে ফেলা। কিন্তু মামুনুল হক করেছে, কেউ কিন্তু তার সাজাটা চায় না। কেন চান না? আজকে ধরুন আমরা কেউ যদি একই কাজ করি, আমাদের সমাজের নাস্তিক শ্রেণী তো বাদই দিলাম, মানে ধর্মপ্রাণ কোনো মুসলমানও যদি এই কাজটা করে, তাকে এই জঙ্গিগুলা রাস্তায় টেনে এনে মেরে ফেলতো না? মানে বিচারের জন্য তো অপেক্ষা করতো না, হ্যাঁ, মাটিতে পোতারও অপেক্ষা করতো না। এরশাদকেও মেরে ফেলতো, খালেদা জিয়াকেও মেরে ফেলতো, শেখ হাসিনাকেও মেরে ফেলতো, জিয়াউর রহমানকেও মেরে ফেলতো, তারেক রহমানকেও কিন্তু জঙ্গিরা মেরে ফেলতো, ইউনুস যেটা দেখাচ্ছে। কিন্তু ইউনুসের জন্য বাংলাদেশের মানুষের কারো কিন্তু এখানে কোনো রাগ হয় না, ক্ষোভ হয় না, ইউনুসকে রাস্তায় এনে কিন্তু মেরে ফেলা হয় না। কারণ হলো, ইউনুস একেবারে একচ্ছত্র জঙ্গিদের সমর্থন ভোগ করে। এই জঙ্গি শ্রেণী দেখেন, ওরা কিন্তু আসলে ইসলামে, এরপরে তো আমরা এই প্রশ্ন করতে পারি, আসলে কি ওরা ইসলামে বিশ্বাস করে না ইসলাম থেকে সুবিধা নেওয়ার ক্ষেত্রে বিশ্বাস করে? ইউনুসের জন্য আমরা দেখেছি না জঙ্গি রফিকুল্লাহ আফসারী কিভাবে আকাশের দিকে ডাল একটা একেবারে খুলে দিয়ে অসভ্যের মতো দোয়া করছিল। কাজী ইব্রাহিমরা ফতোয়া দিছে না যে ইউনুস নবী ডাবল নবী হিসাবে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছে। কেন? ইউনুসের জন্য ভিন্ন আইন কেন? মামুনুল হকের জন্য ভিন্ন আইন কেন? আইনগুলা যেখানে থাকুক, কিন্তু একটা প্রচারক তো মামুনুল হকরাই। কিন্তু মামুনুল হক নিজের উপর কিন্তু সেই আইনটাকে সে কিন্তু প্রয়োগ করবে না, ইউনুসের উপরও প্রয়োগ করবে না, কারণ মামুনুল হক আর ইউনুস এক দল। তা আপনারা কেন এগুলা মেনে নেন? কারণ আমরা, এমনকি আমাদের আওয়ামী লীগের লোকজন এটা প্রশ্ন করে না কেন জানেন? কারণ জঙ্গিরা যেটা প্রচার করে, এটা কিন্তু জঙ্গিরা বিশ্বাস করে না। জঙ্গিরা এই যে ব্যভিচার করলে, ইউনুস লামিয়া 2 জনেই বিবাহিত, এরা যখন ব্যভিচার করে, সেই ব্যভিচারের শাস্তি মাটিতে পুঁতে ফেলে খুন করা, অর্থাৎ তারপর প্রস্তর নিক্ষেপে হত্যা করা, এটা কিন্তু জঙ্গিরা এটাতে বিশ্বাস করে না। জঙ্গিরা বিশ্বাস করলে তো একজন জঙ্গিও গিয়ে আসতো মামুনুল হকের সাজা কার্যকর করার জন্য। কেউ কি কোনো বক্তব্য রেখেছে মামুনুল হককে বিচার করার, বা মামুনুল হক যে এই সাজা প্রাপ্ত? আমি তো দেখিনি। আপনারা দেখেছেন একটা মিছিল হয়েছে মামুনুল হককে সাজাপ্রাপ্ত সাজা দেওয়ার জন্য বদরুদ্দিন ওমরের বিরুদ্ধে? সে তো প্রকাশ্যে ঘোষণা দিয়েছে সে নাস্তিক। আপনারা আমাকে নাস্তিক বানাতে পারবেন না, যে যাই বলুন, আমি নাস্তিক নই। কিন্তু প্রশ্নটা ভ্যালিড কিনা সেটা চিন্তা করেন। যে বদরুদ্দিন ওমর যেহেতু জঙ্গিদের সাথে এক পার্টি, তার জন্য কিন্তু কোনো মিছিল হয় না। ইউনুস এক পার্টি, ইউনুসের ব্যভিচারের জন্য কিন্তু কোনো মিছিল হয় না। মিছিল হয় কাদের? কল্লাটা কাটা হয় কাদের? যারা মুক্তিযুদ্ধের পক্ষে যেসব নাস্তিক। কেন? হ্যাঁ, একটা পার্থক্য আছে, মুক্তিযুদ্ধের পক্ষের নাস্তিকগুলো একটু ইসলাম ধর্ম বিরোধী কথাবার্তা বলে,
বদরুদ্দিনের মতো শেয়ানা সে বলে না। আপনি আমরা বলে দেই, কালকে যদি আমরা বলে দেই মুক্তিযুদ্ধের পক্ষের নাস্তিকদের যে তোমরা ইসলামের বিরুদ্ধে কথা বলো না, ওরা তো বন্ধ করে দিবে। কিন্তু আমরা কি সেভাবে চেষ্টাও করেছি? কখনো করিনি। কিন্তু ওই ওদেরকেই মারতে হবে, অর্থাৎ বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থক হলে তাকে মারতে হবে। আর নাস্তিক তো হইতে হয় না। জাফর ইকবাল সাহেব, অধ্যাপক জাফর ইকবাল, উনি বারবার বলছেন যে আমি নাস্তিকও না, আমি কোনোদিন ইসলামের সমালোচনা করিনি। ওনাকে কিন্তু পেছন থেকে গিয়ে কল্লা কেটে দিচ্ছে, তাই না? আপনারা কিন্তু এই জিনিসগুলো কখনো বিচার করেন না। কিন্তু আমাদের সমাজের এটা কিন্তু একটা বড় সমস্যা, যে আপনি জঙ্গিদের সাথে যাবেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, আর জঙ্গিদের বিরুদ্ধে থাকবেন, আপনাকে ছলে বলে কৌশলে ধরা হবে। নাস্তিক হলে তো প্রথমে কল্লা কেটে ফেলে দিবে, আর মুক্তিযুদ্ধের পক্ষের শাসকরাও এখানে কোনো সহানুভূতি জানাবে না। আর নাস্তিক না হলো আকারে ইঙ্গিতে ট্যাগ দিয়ে নাস্তিক বানিয়ে কিন্তু কল্লা কেটে ফেলবে, কারণ সে মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থক। তাহলে কি এখানে ইসলাম পালন হলো? এটা তো পুরোটা ধাপ্পাবাজি রে ভাই। একটু আগে আমি এই ভিডিওটা যখন মনস্থ করেছি যে করব, তখন আমি সাংবাদিক এনায়েত কবিরের একটা ফেসবুক পোস্টে দেখলাম যে গোলাম আজমের ছেলে আমান আজমি বলছে যে তারা শুধু এই জামাতকে ৭১ নিয়ে ধরা, আর কোনো জায়গায় তারা ধরতে পারে না, কারণ তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। হ্যাঁ, আমরা তো সাহস পাই না আসলে, কিন্তু এখন সাহসটা পেতে হবে। জামাত, ইসলাম থেকে জামাতকে বের করে এনে জামাতকে শাস্তি দিতে হবে। বাংলাদেশে যেই ধাপ্পাবাজি, যেই ভয় আমাদেরকে দেখিয়ে দিয়েছে জঙ্গিরা, যেভাবে আমাদের নিজেদেরকে মগজ ধোলাই করেছে যে এদের গায়ে হাত দিলে ইসলামের গায়ে হাত দেওয়া হচ্ছে, সেই ধাপ্পাবাজি বাংলাদেশে আর চলবে না। আমাদের প্রথম কাজই হবে এই বদমাশগুলোকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক করে দেয়া। তাতে যত হাজার মাদ্রাসা অকার্যকর করতে হয় আমরা করব। হ্যাঁ, আমরা মুসলমানের ইসলাম ধর্ম পালনের এবং সেখানে সব ধরনের সহযোগিতা করব, কিন্তু আমরা এই মোল্লাদের আর মসজিদের মৌলবি হইতে দিব না। এই মোল্লাদের আর বাজারে ময়দানে ওয়াজ করতে আমরা দিব না। আমরা সৌদি আরব থেকে মাওলানা আনবো। এখন আমি অনেকের কথা শুনি, আমার কথার সাথে একমত। সৌদি আরব, ইজিপ্ট থেকে আমরা মাওলানা আনবো। তখন অবশ্যই জঙ্গিগুলা এক জায়গায় দাঁড়িয়ে কি বলবে জানেন? সৌদি আরবের মৌলবীরা বা সৌদি আরবের হুজুর এরাও কাফের, বলবে যে ইসলাম চলবে কোরআন এবং হাদিসের অনুযায়ী, সৌদি আরব অনুযায়ী চলবে না, ইজিপ্ট অনুযায়ী, মিশর অনুযায়ী চলবে না। আমরা যদি মিশর বা সৌদি আরব থেকে মাওলানা নিয়ে আসি, তারা এটাই বলবে। কিন্তু সত্য কথা কি, আমরা যদি সাহস করে এই কাজটা করি না, বাংলাদেশের মানুষ কিন্তু মৌলবীদের পেছনে এখানে দাঁড়াবে না। মানুষ শুধু, সাধারণ মানুষ তো বেহেশতে যেতে চায়, এটা তো কোনো অপরাধ না। আমিও চাই, সেও চায়, কিন্তু এই যে বেহেশতে যেতে চায় মানুষ, এই জিনিসটাকে পুঁজি করে মৌলবীরা মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে দাঁড়ায়, মূল আঘাত করে ৭১কে, মূল ফেভারটা করতে চায় পাকিস্তানকে, আর ব্যবহার করে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা। এই যে জোচ্চুরি, এই যে চালাকি, এইটা এবার কিন্তু সমূলে উৎপাটন করার আমাদের একটা সুযোগ এসছে। আর ইউনুস এবং আনিসুল, মামুনুল হক, এরা আমাদের সামনে উদাহরণ হয়ে থাকলো কিভাবে আপনি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠীর সাথে গেলে আপনার ৭ খুন মাপ, সেখানে আপনাকে ইসলামও পালন করতে হবে না, আপনি বেবিচারও করতে পারবেন, আপনি নাস্তিকও হতে পারবেন, সেখানে কেউ আপনার কল্লা কাটতে আসবে না, কেউ আপনাকে বুক পর্যন্ত পুঁতে কিন্তু কবর দিতে আসবে না। আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাধারী হন, সেই দিকে বিশ্বাস করেন, আপনি নাস্তিক হলে তো খবরই আছে, নাস্তিক না হলে কোনো না কোনো ভাবে কিন্তু আপনাকে নাস্তিক বানিয়ে কিন্তু ওরা মেরে ফেলতে চাইবে। এই যে চাতুর্য, এই যে চালাকি, এইটা কিন্তু ২৪শে জঙ্গি উত্থানের পর আমরা কাউকে করতে দেব না। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তো বলেছে যে আমি তো দেশ ত্যাগ করি নাই, আমাকে তো প্লেনে তুলে দেওয়া হয়েছে বাই আর্মি, এবং তুলে দিয়ে আমাকে আর্মির প্লেনে, প্রথমে হেলিকপ্টার, দেন আর্মির C-130 তুলে দিয়ে আমাকে ইন্ডিয়া পাঠানো হয়েছে। ইন্ডিয়া হ্যাজ গিভেন মি দ্য প্রোটোকল অফ প্রাইম মিনিস্টার। আমি এখনো প্রাইম মিনিস্টার আছি, প্রাইম মিনিস্টার হিসাবে যাবো। এইগুলো তো আমরা দেখেছি এবং সবকিছু আমাদের জানা, কিন্তু সেই ধরনের বাস্তবতা কি আর আছে যে উনি যে অ্যাজ এ প্রাইম মিনিস্টার ব্যাক করবেন বা উনি দাবি করবেন যে আমি রিজাইন করিনি? মানে এইগুলো নিয়ে যুক্তি তর্ক চলতে পারে, এইগুলো নিয়ে নানান ধরনের নীতি নৈতিকতার প্রশ্ন আসতে পারে, রাজনৈতিক পক্ষ বিপক্ষ জায়গা থেকে নানান ধরনের তর্ক উঠতে পারে, কিন্তু বাস্তবতা কি কোনোভাবেই বলে যে তিনি সেইভাবে আর ফিরে আসার ন্যূনতম কোনো সম্ভাবনা আছে? আমি জানি না, বিকজ বাস্তবতা ওনার আশা, উনি তো প্লেনে উঠে টিকিট কেটে তো উনি আসবেন না, না, উনি কিছু সাপোর্ট দিয়ে উনি আসবেন, এবং ওই সাপোর্টটা কি ধরনের সাপোর্ট হবে আমি বলতে পারছি না, বিকজ আমি কোনো কমেন্ট করতে গেলে এটা ঠিক হবে না, এই জন্য আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না ওইটার উপরে। কিন্তু উনি কি, আপনি আর আমি মনে করি যে উনি কি
প্লেনে উঠবেন, টিকিট কাটবেন, এসে যাবেন, এখানে অ্যারেস্ট হবে? নো, ইটস নট গোয়িং টু হ্যাপেন লাইক দ্যাট। ওইখানে আরো স্ট্র্যাটেজিক কথাবার্তা হয়তো হচ্ছে যে কিভাবে উনি কার সাপোর্টে আসবেন। এমনও হতে পারে যে এই আমার দেশের আর্মির এক অংশ এইটাকে সাপোর্টও দিতে পারে ওনার আশাটাকে। আই নো নাথিং। যেরকম আমার আর্মি ওনাকে পাঠিয়েছে, ইন্ডিয়ান আর্মি চিফের সাথে কথা বলে ওইখান থেকে কিভাবে কি হবে, আই হ্যাভ নো আইডিয়া। বাট আমি এতটুকুন জানি যে শি ইজ ডিটারমিন্ড টু কাম, শি ইজ ডিটারমিন্ড টু কাম, এবং আসবেন উনি। একটা জিনিস, বিকজ ওনাকে তো অনেকেই অ্যাডভাইস করছে। আমি আপনাকে একটা কথা বলি, আমাদের তারেক রহমান সাহেব, ওনার কনভিকশন হয়েছে, সেন্টেন্সও হয়েছে, সেটা যাবজ্জীবন হোক, ডেথ সেন্টেন্স হোক, whatever, he was convicted and sentenced. উনি এখন পর্যন্ত কি কোনো আপিল দায়ের করেছেন বাংলাদেশে ঢোকার পর? আমার নলেজ হচ্ছে উনি কোনো আপিল দায়ের করেননি। ওয়াজ হি অ্যারেস্টেড? হি ওয়াজ নট। কেন হয় নাই? কেন হয়নি এটা? বিকজ ওনার আসার আগে ওনার যে মামলাগুলি ছিল, যেগুলি কনভিক্টেড ছিলেন, সেন্টেন্স ছিল ওনার উপরে, এইগুলি আদালতের মাধ্যমে উনি যান নাই, অন্যরা আপিল করেছে। ওরা যে খালাস পেয়েছে ওর মধ্যে কিন্তু তারেক রহমান সাহেবও খালাস পেয়ে গেছেন। ওই জাজমেন্টটা ভুল ছিল, রিভিউ টিভিউ করে এটা করা হয়েছে। বাট হি নেভার ওয়েন্ট ইনটু এন আপিল। উনি কিন্তু একটা রিস্কের মধ্যে আছেন। উনি যে রিস্ক বিহীন তা না কিন্তু, বিকজ এইগুলি যেভাবে করা হয়েছে এইখানে অনেক প্রশ্ন উঠবে। এন্ড মাইন্ড ইউ দ্যাট ইফ শেখ হাসিনা রিটার্নস, এইগুলি আরো জোরালো হবে। You see, এই জিনিসগুলি তো ইভেন দ্য প্রাইম মিনিস্টার শুড আন্ডারস্ট্যান্ড দিস, এবং ওনার উচিত হবে যে একটা আপিল করে ওইখান থেকে ক্লিয়ার হয়ে আসা। না, আমি যদি পাল্টা প্রশ্ন করি যে তারেক রহমান সাহেব দেশে ফিরে এসেছেন, তার বিরুদ্ধে সব ধরনের মামলা উইথড্র করা হয়েছে বা কোনো কোনো থেকে খালাস পেয়েছেন, তার পক্ষ হয়ে কেউ কেউ আপিল করেছেন, আপিল অ্যাকসেপ্টেড হয়েছে। এগুলোর জন্য তো একটা অনুকূল পরিবেশ ছিল। ডক্টর ইউনূস সরকার ছিল, তাদের মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে, এগুলো ওপেন সিক্রেট। কিন্তু সেই পরিবেশ তো আর এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে নেই, সেই অনুকূল পরিবেশটি, তাই না? অতএব এইগুলো আমরা কিভাবে আশা করতে পারি যে তার ক্ষেত্রে এগুলো হতে পারে? আমি 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 জানি না ওদের স্ট্র্যাটেজিক থিঙ্কিংটা কি। শেখ হাসিনা নোজ, বিকজ শি ইজ টকিং টু দেম, ওনার সাথে কথা হয়, এন্ড ডেফিনেটলি একটা স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে উনি দেশে আসবেন। এই বাস্তবতার কি হবে এই মুহূর্তে আমার পক্ষে বলা মুশকিল। যখন আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানটা দেখব, ওনার বা আমাদের কানে আসবে বা আমরা বুঝবো, তখন আমরা কোনো মন্তব্য করতে পারবো এটার উপরে। বিকজ বাস্তবতা কি, আমি তো মামলাই করেছি। অ্যাকর্ডিং টু মি, ইউনুস গভর্নমেন্ট ওয়াজ ইলিগাল, ইন্টারিম গভর্নমেন্ট ওয়াজ ইলিগাল আমার মতে। কোর্ট কি করেছে সেটা আরেক ব্যাপার। আমার মামলা হয়ে, আমি মামলা করেছি যে প্রাইম মিনিস্টারের পদ উনি কেমনে পেলেন, উনি কিভাবে হেড অফ গভর্নমেন্ট হলেন। আমার মামলা জিতি হারি ইজ নট ইম্পর্টেন্ট, সেটা থেকে যাবে, এগুলি রিভিউ হবে, আপিলস হবে, অনেক কিছু হবে। তো প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা যদি ওইগুলি ইলিগাল হয়, আপনি বলবেন যে হ্যাঁ তখন সময় আমরা এইটাকে সব বের করে দিই। তখন প্রশ্ন উঠবে ইলেকশন কি লিগাল হয়েছে কিনা, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য চিফ ইলেকশন কমিশনার ঠিক ছিল কিনা, অনেক প্রশ্ন উঠবে। তো এই জন্য বলছি, ধরেন যদি শেখ হাসিনা কামস উইথ দ্য ফুল ব্যাকিং অফ দ্য ইন্ডিয়ান আর্মি, একটা স্ট্র্যাটেজি তারা নিল, এন্ড এই স্ট্র্যাটেজিটা তারা কেন নিতে পারে এই কারণে, বিকজ আপনি দেখেন এই বিজেপির স্টেটেড নীতি হলো যে বাংলাদেশ থেকে আর্মি সরান উচিত হয় নাই ইন্ডিয়ান গভর্নমেন্টের। তখন বঙ্গবন্ধুর রিকোয়েস্টে যে ইন্ডিয়ান আর্মি সরিয়েছিলেন ইন্দিরা গান্ধী, এটা উচিত হয় নাই। দিস ইজ এ স্টেটেড পলিসি অফ বিজেপি, এন্ড ইটস অলসো এটা, এই রিফ্লেকশনটা অলসো এসেছিল জেল সিং রাষ্ট্রপতি ছিলেন, উনি যে ওনার অটোবায়োগ্রাফি লিখেছেন, ওনার যে বইটি আছে ওনার লাইফের উপরে, সেখানে উনি বলেছেন যে এটা ভুল ছিল। আর্মি প্রোভাইডিং
দ্য ইন্ডিয়ান্স ওই ভুলটা শুদ্ধ করার জন্য? আমি জানি না, আই ডোন্ট নো, বাট আপনাকে বাংলাদেশকে এই জিনিসগুলি সব চিন্তা ভাবনার রাখতে হবে, বিকজ এইটা ওদের স্টেটেড পলিসি, দে থিঙ্ক দ্যাট ওয়াজ আ মিস্টেক। তো আপনি শেখ হাসিনাকে ওনারা কিভাবে ফেরত দেবেন, কিভাবে আসবেন, ডেফিনেটলি আইসিটির ইসে ফেরত দিচ্ছেন না, দ্যাটস এ ক্লোজ চ্যাপ্টার। হ্যাঁ, তো এখন ওরা কিভাবে ওনাকে আনবে? আনলে কি এখানে কারোর ক্ষমতা হবে অ্যারেস্ট করার? আমার তো মনে হয় না যে কারোর ক্ষমতা হবে অ্যারেস্ট করার। এইটা করতে গেলেই আমার প্রধানমন্ত্রীর ওই জিনিসগুলিও সব উঠবে, বিকজ একটা মামলায় এফবিআই কিন্তু এখানে সাক্ষী দিয়ে গেছে, ডোন্ট ফরগেট দ্যাট। এফবিআই 2 জন এজেন্ট সাক্ষী দিয়েছে একটা মামলায়। তো আমি চাই যে এই জিনিসগুলি যেন না হয়। আমরা একটা সুন্দর ইসে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আছে এটাকে তুলে ফেলে আওয়ামী লীগকে আমরা রাজনীতি করতে দেই। আমরা এই 4-5 কোটি লোককে রাজনীতির থেকে আলাদা রাখতে পারবো না। এইখানে আমাদের একটা সমঝোতা হওয়া দরকার, এন্ড দেন উই উইল সি যে কিভাবে শেখ হাসিনা আসবেন। আরো কথা আছে, রিফাইনমেন্ট, জি আরো জি কথা আছে। একটা কথা আমার কানে আসতেছে, রিফাইন্ড আওয়ামী লীগ। হুম হুম এই গভর্নমেন্ট চায় যে একটি রিফাইন্ড আওয়ামী লীগ রাজনীতি করুক। দেখেন, শেখ হাসিনা বাদে আওয়ামী লীগ কি থাকবে? তারেক জিয়া এন্ড হিজ ফ্যামিলি বাদে, জিয়াউর রহমানের ফ্যামিলি বাদে কি বিএনপি টিকবে? যতই রিফাইন করেন আপনি, হবে না, নট পসিবল। আমাদের কনটেক্সটে এটা পসিবলই না। সো দের ইজ নাথিং। যারা চিন্তা ভাবনা করছেন এইভাবে রিফাইন্ড আওয়ামী লীগ, আই এম সরি, রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিচ্ছু নাই। শেখ হাসিনা ইজ দ্য প্রেসিডেন্ট আওয়ামী লীগের, উনি প্রেসিডেন্ট থাকবেন আওয়ামী লীগের। তারপরে উনি চিন্তা ভাবনা করবেন যে আওয়ামী লীগের যে ম্যানেজমেন্ট বা আগে গিয়ে পলিসি কি হবে, কিভাবে আমরা এখানে ফ্যামিলির বাইরে প্রেসিডেন্টকে কিভাবে আনতে পারি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। ওই যে সাকসেশন প্ল্যান যেটাকে বলে, শেখ হাসিনার সাকসেশন প্ল্যান ইন আওয়ামী লীগ, এটা ওনাকেই ঠিক করতে হবে। এটা আমি বাইরের থেকে বসে দেখ, আমি রিফাইন্ড আওয়ামী লীগ আজকে হয়ে গেলাম, সে যে কেউ হোক না কেন। অনেকেই বলছেন, আমিও শুনেছি, আমার সাথে কথাও 2-1 জনের রয়েছে, ফোন করে আমাকে মাঝে সাঝে। তো এইসব দেখেন, এইসব করে লাভ নাই। শেখ হাসিনা ইজ আওয়ামী লীগ, ওইটাই থাকবে। উনাকে একটা সাকসেশন প্ল্যান রেডি করতে হবে, উনি সেটা উনিই করবেন। এটা আমি আপনি রিফাইন হ্যান্ড প্যান এগুলি করলে হবে না। সেম ইজ দি কেস উইথ বিএনপি। বিএনপি কোনো রিফাইন বিএনপি হবে না। বিএনপি কেও যদি কিছু করতে হয়, তারেক জিয়া উইল হ্যাভ টু ক্রিয়েট আ সাকসেশন প্ল্যান যে কিভাবে হবে। আমি আমি একটা প্রশ্ন না করে পারছি না। আপনি বলছেন যে শেখ হাসিনা নিশ্চয়ই আলাদা কোনো স্ট্র্যাটেজি রয়েছে এবং সেই প্ল্যান অনুযায়ী তিনি দেশে আসবেন। আন্তর্জাতিক নানান ধরনের সমঝোতা অনেকের সঙ্গে হতে পারে, এবং আপনি একটা পর্যায়ে বলছেন যে শেখ হাসিনাকে অ্যারেস্ট করার ক্ষমতা কারণ নেই। মানে এটি আমরা কি বাংলাদেশ কনটেক্সটে এই কথাটা বলতে চাইছি? আমরা তো দেখেছি খালেদা জিয়াকেও শেখ হাসিনা আটক করেছিলেন, 2 বছর তো কারাগারে ছিলেনই। আমরা ওয়ান রিবেল সরকারের সময় 2 নেত্রীকেই আটক করতে দেখেছি, 2 দলের। তাহলে আপনার কাছে এমনটা কেন মনে হচ্ছে যে একেবারে মোটামুটি অ্যাবসার্ড শেখ হাসিনাকে অ্যারেস্ট করা যদি তিনি দেশে ফিরে আসেন? আচ্ছা, এইটা আমি যেটা বলছি, এইটা এই সাউথ এশিয়ান প্রেক্ষাপটে বলছি। বিকজ আমি যখন পাকিস্তানে দেখি, নওয়াজ শরীফ যখন আসলো পাকিস্তানে, সে তো চলে গেছিল লন্ডনে, তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা অনেক কিছু ছিল। সে যখন আসলো, এয়ারপোর্টে নামার পর ওইখানেই কোর্ট গেল, ওইখানেই সবকিছু গেল, ওইখানেই সে আপিল ফাইল করলো, তার বেল হলো এয়ারপোর্টে আচ্ছা বসে, এন্ড দেন সে চলে আসলো। তো নজির তো আছে। আমি এই নজির বা সাউথ এশিয়ান এই সিচুয়েশনটা চিন্তা করে আমি এই কথাটা বলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আলোচনা শেষ করবো। পাসপোর্ট সংক্রান্ত যে বিষয়টি আর একটা প্রশ্ন ছিল আপনার কাছে, মুক্তিযুদ্ধ কেন্দ্র করে। পাসপোর্টে যেমন এক্সেপ্ট ইসরায়েল শব্দ দুটি ফিরিয়ে আনার কথাবার্তা চলছে বা সিদ্ধান্ত মোটামুটি নেওয়া হতে যাচ্ছে, সেটির চেয়ে বড় কনসার্নের বিষয় যেটি,
আমাদের যে বর্তমান পাসপোর্ট রয়েছে সেখানে বিভিন্ন পাতায় মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী অনেক ধরনের নিদর্শনের ছবি সেখানে রয়েছে। যেমন মুজিবনগর কমপ্লেক্সের ছবি রয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানের ছবি রয়েছে। এখন যেটি শোনা যাচ্ছে যে এই ছবিগুলো উঠিয়ে দেওয়া হবে, বঙ্গবন্ধুর ছবি রয়েছে সেটি উঠিয়ে দেওয়া হবে, সেটি উঠিয়ে দেওয়া হবে এটি জানা কথা। আমাদের যে রাজনৈতিক প্রতিহিংসার জায়গাটি আমরা জানি, সেটি সেই জায়গা থেকে বঙ্গবন্ধুর ছবি উঠিয়ে দেওয়া হবে। কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী এই ছবিগুলো কেন তুলে দেওয়া হবে? তার চেয়েও বড় কথা, শোনা যাচ্ছে এই পাসপোর্ট, নতুন যে পাসপোর্ট গুলো করা হবে সেখানে আবু সাইদের ছবি যুক্ত করা হবে। রংপুরে যে আবু সাইদ নিহত হয়েছিলেন জুলাই আগস্ট আন্দোলনে, সেই আবু সাইদের ছবি। যে আমরা কি বীর শ্রেষ্ঠ যে 7 জন রয়েছে তাদের কোনো ছবি যুক্ত করতে পারতাম না? আমাদের যে শহীদেরা রয়েছেন অনেক কাছে পরিচিত, তাদের ছবি যুক্ত করতে পারতাম না? কেন মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিচিহ্ন উঠিয়ে দিয়ে আবু সাইদের ছবি যুক্ত করা হচ্ছে? যদিও নতুন পাসপোর্টে স্মৃতিসৌধের ছবি রাখা হবে বলে জানা যাচ্ছে, কিন্তু মুজিবনগর কমপ্লেক্সের ছবি, যেখানে অস্থায়ী সরকার মুক্তিযুদ্ধকালীন তারা ওথ নিয়েছিল, সোহরাওয়ার্দী উদ্যানের ছবি উঠিয়ে দেওয়া হচ্ছে। এইগুলো কেন? এবং সবচেয়ে আমি যেটা বলছিলাম যে সিগনিফিকেন্ট যে বিষয়টি, আবু সাইদের ছবি যুক্ত করা হচ্ছে কোনো বীর শ্রেষ্ঠ ছবি যুক্ত না করে। দেখুন, আমি একটা কথা বলি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে। জিয়াউর রহমান সাহেব একজন মুক্তিযুদ্ধর বীর। এখন ওনার ছেলে যদি মুক্তিযুদ্ধের যে ছবিগুলি আছে সেগুলি, ঠিক আছে, বঙ্গবন্ধুটা সরালো, আমি বললাম সরাচ্ছ কেন, তোমার বাবারটা যোগ করে দাও, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। কিন্তু বা আমার মনে হয় না কারোর আপত্তি থাকবে যদি যোগ করে দেওয়া হয় ওনার বাবার, উনিও তো মুক্তিযুদ্ধের বীর। তো আমার মনে হচ্ছে না যে এই কাজটা আহ, হয়তো করবে। এইগুলি সব রিথিঙ্ক করার দরকার। ডু নট ডু এনিথিং উইচ ইজ ফুলিশ, যেটা পরে আপনাকে চেস করবে, আপনার জন্য খুব খারাপ হবে। আপনার মানে আমি বিএনপি, ডোন্ট ডু এনিথিং লাইক দিস। আপনি আহ, আপনার বাবার প্রাইম মিনিস্টার, ওনার বাবার ছবি অ্যাড করে দেন, নো প্রবলেম। ওইখানে আমাদের উসমানী সাহেবের ছবি অ্যাড করে দেন, দের ইজ নো প্রবলেম। বাট আবু সাইদের মতন তো অনেক লোক অনেক ইসে মারা গেছে। আবু সাইদ কোনটা? তারপরে কালকে একটা ডিমান্ড উঠবে যে হাদির ছবি দেন। তো এরপরের বইগুলি যেগুলি ছাপাবে সেখানে হাদির ছবি আসবে। তারপরে কেউ কেউ বলবে যে আপনি হাদির যে ডায়লগ আছে সাউয়া মাওয়া, ওইটা তার নিচে লেখেন। সো অল কাইন্ডস অফ থিংস ক্যান হ্যাপেন। আপনি ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু রাষ্ট্রের প্রেস্টিজ, ডিগনিটি এইটা নষ্ট করেন না, নাহলে রাষ্ট্র রাখতে পারবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে মাত্র 100 দিন হলো। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এই অল্প সময়ের মধ্যে চমক সৃষ্টি করার জন্য নানা রকম কর্মকাণ্ড করে যাচ্ছেন। কিন্তু অবাকের ব্যাপার হলো, তিনি যা কিছুই করছেন, যা কিছু বলছেন, তার এবং তার যারা উপদেষ্টা, সবার একটা ধারণা যায় এতে করে জনগণ খুব খুশি হবেন, জনগণ প্রশংসা করবে এবং সরকারের প্রতি সন্তুষ্ট থাকবে। কিন্তু প্রায় সব ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে যাচ্ছে। একটা একটা করে বলবো, কিন্তু তার আগে বলে নিই যে এই অল্প কয়েকদিনের মধ্যে সরকারের বিরুদ্ধে যে সকল ঘটনা ঘটে যাচ্ছে, এটা নজিরবিহীন। এই বাংলাদেশে 3 মাসের এই সরকারের বিরুদ্ধে এতটা অনাস্থা, এতটা অস্থিরতা, এতটা অবিশ্বাস, এবং প্রতিপক্ষ যারা আছে তারা প্রথম দিন থেকে এই সরকারকে ব্যর্থ করার যে চক্রান্ত চালিয়ে যাচ্ছে, এটা একমাত্র খন্দকার মোশতাকের যে সরকার ছিল সেই সরকার ছাড়া অন্য কোনো সরকারের ক্ষেত্রে ঘটেনি। আমাদের দেশের সরকারকে সাধারণত একটা হানিমুন পিরিয়ড দেওয়া হয় 6 মাসের জন্য। যারাই এ যাবৎকালে ক্ষমতা এসেছে 6 মাস জনগণ চুপচাপ থেকেছে। 1 বছর পর ধীরে 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 তারা মুখ খোলার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরশাদ, এরপরে যারাই ক্ষমতায় এসছে, ইভেন 11-র সময়, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস,
সব ক্ষেত্রে কিন্তু জনগণ 6 মাস কোনো কথা বলেনি, আর 1 বছর ধৈর্য ধারণ করেছে। কিন্তু এবার যেটা হলো যে একেবারে ফ্রম দ্য ডে ওয়ান, প্রথম দিন থেকে বিএনপি সরকারের সমালোচনা হচ্ছে, টিটকারি হচ্ছে, ঠাট্টা হচ্ছে, মশকরা হচ্ছে, ট্রল হচ্ছে। ক্ষেত্র বিশেষে নির্মম এবং নিষ্ঠুর বেইজ্জতিমূলক কর্মকাণ্ড ঘটে যাচ্ছে। সব কথা বলবো না, বাধা নেই, কিন্তু বলাটা ঠিক হবে না। সম্মানিত লোকের সম্মান প্রদর্শন করা বা সম্মান দেওয়া এটা উচিত। যারা দিচ্ছে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই বিষয়গুলো আবার যদি ওই অসম্মানিতভাবে প্রচার করা হয়, ওই দায় দায়িত্ব যারা প্রচার করেন তাদেরও কিছুটা থেকে যায়। এই জন্য আসলে সব কথা বলা যাবে না। শিরোনামে যেটা বলছি যে সরকারের 12টা বেজে যাচ্ছে। কেন 12টা বেজে যাচ্ছে? ফ্রম দ্য ডে ওয়ান সরকারের বিরুদ্ধে যে চক্রান্তগুলো চলছে, এটা রাজপথে কোনো দৃশ্যমান মিছিল নাই, মিটিং নেই, দৃশ্যমান কোনো বিপ্লব নেই, কোনো বিক্ষোভ বা নেতিবাচক কোনো চক্রান্ত নেই। কিন্তু যে সর্বনাশী কাণ্ডগুলো ঘটছে সেটা হলো একটা সাংস্কৃতিক বিপ্লব হয়ে যাচ্ছে। পাকিস্তান জমানা থেকে আমরা দেখেছি যে রাজপথ গরম করার আগে একটা সাংস্কৃতিক বিপ্লব হয়। সে বিপ্লবের একেবারে প্রথম ধাপ ছবি আঁকে, কার্টুন আঁকে, যেটিকে আমরা এখন গ্রাফিতি বলি। এটি আপনাদের মনে আছে যে ইয়াহিয়া খানের, গোলাম আজমের যে বিকৃত ছবিগুলো আঁকা হয়েছিল এবং তার প্রেক্ষিতে একটা 69-এর গণ অভ্যুত্থান হয়ে গিয়েছিল। আপনি যদি এরশাদ সাহেবের বিরুদ্ধে দেখেন, তার পতনের আগে তাকে কেন্দ্র করে গান হয়েছে, গ্রাফিতি হয়েছে, তার অনেকগুলো বাজে উপাধি হয়েছে। তার মধ্যে একটা ছিল বিশ্ব বেহায়া, স্বৈরাচারী বিশ্ব বেহায়া, এবং তার অনেকগুলো বিকৃত কার্টুন তৈরি করা হয়েছিল। একইভাবে পরবর্তী যে সরকারগুলো, ধরুন সেই যে 2001 সন থেকে 2006, সেখানে তারেক রহমান সাহেবকে, হাওয়া ভবনকে এবং আরও সংশ্লিষ্ট অন্তত 10 জন লোককে যেভাবে পোর্ট্রেট করা হয়েছিল সেটি বিএনপি সামাল দিতে পারেনি। আওয়ামী লীগের অবস্থাও একই। সেটা 2009 থেকে একদম যাকে বলা হয় 24 পর্যন্ত, কিংবা 96 থেকে 2001 পর্যন্ত। প্রতিটি সরকারের পতনের আগে একটা সাংস্কৃতিক বিপ্লব হয়। প্রথমে ছবি আঁকা, এরপরে গান রচনা, এরপরে নাটক, এরপরে কবিতা, এরপরে রাজপথ গরম হয়ে যায়। তো সেই দিক থেকে আপনি চিন্তা করুন যে এই মুহূর্তে গত 100 দিনে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম 1 বছর হয়নি, কিন্তু বিএনপির প্রথম 100 দিনের মধ্যে ইন্টারনেটে গালাগালি, তার পরিবার পরিজন, তার মন্ত্রী পরিষদের পরিবার পরিজন, তার একান্ত প্রভাবশালী যারা লোকজন রয়েছেন তাদেরকে কেন্দ্র করে নানা রকম দুর্নাম, বদনাম, এআই ব্যবহার করে বিভিন্ন রকম বিকৃত ছবি, এগুলো বাদ দেন। কিন্তু যেগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সেই ইন্টেলেকচুয়াল প্রপার্টিগুলো এখন রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। বিএনপির চাঁদাবাজি নিয়ে, এই আমলের হাম নিয়ে যে গানগুলো রচিত হয়েছে, বিএনপি যে কার্ড দিয়েছে, বিএনপি যে খাল কাটার কর্মসূচি গ্রহণ করেছে, বা এই যে তারেক রহমান সাহেব যে কাজগুলো জনগণের তুষ্টির জন্য করছেন, সেই কাজগুলোকে ট্রল করার জন্য যে সকল পুঁথি সাহিত্য, যে সকল কবিতা, যে সকল গীতি কবিতা, এই মানে বিভিন্ন মানুষে ভিডিও আকারে, অডিও আকারে যেভাবে মানে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, এটি আনবিলিভেবল, কল্পনাই করা যায় না। যেমন ধরুন তাহেরির একটা জিকির আছে, সেই ডিজে জিকির, এই জিকিরকে নিয়ে অনেকগুলো মেয়ে ছেলে তারা নানাভাবে এটাকে ভাইরাল করেছে। বা দেখা গেল ওই যে হাফিজুর রহমান কুয়াকাটা, তার একটা বক্তব্য ছিল যে এই চুপ কর, কি একটা কথা যেন একটা ছোট বাচ্চা ছেলে বলে এসেছিল, জয় বাংলা। তো এরকম ভাইরাল হয়ে গেছে। আরেকজন এই মুরব্বী উহু উহু হু করে একটা বক্তব্য দিয়েছিল একজন, সেটাও ভাইরাল হয়ে গেছে। আরেকজন সেই ইসলামী বক্তা,
সে বিড়ি টানার মানে যে দৃশ্য দেখিয়েছিল, তারপরে শেষে উহু উহু করে মানে নানা রকম বিকৃত যে জিনিসগুলো, এগুলোর ফলে কি হলো যে দেখুন যে পুরো ওয়াজের যে ময়দান, এটার যেটা ভাব ছিল, গাম্ভীর্য ছিল, ইসলামী বক্তাদেরকে যেভাবে মানুষ সম্মান করত, মর্যাদা দিত, এখন পুরো যে যারাই আছেন এই জগতে, যদি কেউ বলেন আমি ওয়াজ করি, আমি ইসলামী বক্তা, আমি কোনো পীর, আমি কোনো মাশায়েখ, আমি কোনো মানে যাকে বলে হাদিস বিশারদ, কোরআন বিশারদ, এটা সে আগের জমানাতে মানুষের ভক্তি শ্রদ্ধা তো পাচ্ছে না, উল্টো এই যারা ভাইরাল হয়েছেন ওয়াজের বিভিন্ন বক্তব্যে, সেই ভাইরাল বক্তব্যের পর্যায়ে সবাইকে ফেলে দেওয়া হয়েছে। তো সেদিক থেকে ধরেন এই যে বিএনপিকে নিয়ে এখন যে সকল গান হচ্ছে, যে সকল নাচ হচ্ছে, যে সকল ছোট ছোট নাটিকা তৈরি হচ্ছে, যে সকল টিকটক তৈরি হচ্ছে, এবং বহু সংখ্যক মেয়েরা বিশেষ করে যে অমির রহমান পিয়ালের যে বায়োস্কোপ, এই বায়োস্কোপের যে পুরো ডায়ালগগুলো, এই ডায়ালগগুলোকে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ডে ভাগ ভাগ করে সুন্দরী সুন্দরী মেয়েরা, সুন্দর সুন্দর ছেলেরা, যারা খুবই দেখতে সুন্দর, প্রেজেন্টেবল, তারা যেভাবে অভিনয় করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে, এটা বিএনপি বস্তা বস্তা বা টনকে টন স্বর্ণ দিয়েও এই দুর্নাম ঘুচাতে পারবে না। কিংবা ধরুন একেবারে কস্তুরী মৃগনাভি, হরিণের পেটে যে কস্তুরী তৈরি হয়, সেটা সুগন্ধ, আনবিলিভেবল সুগন্ধ, সেই সুগন্ধ যদি ছড়িয়ে দেওয়া হয়, তবুও এই যে বিএনপির বিরুদ্ধে যে ন্যারেটিভগুলো তৈরি হয়েছে, সেই ন্যারেটিভগুলো যাবে না। বরং এগুলোকে উপলক্ষ করে খুব দ্রুত রাজপথ উত্তপ্ত হয়ে উঠবে। এগুলোকে কেন্দ্র করে বিএনপির মঞ্চে এমপিদের যে সম্মান মর্যাদা, এগুলো থাকবে না, বরং রাজপথে তাদেরকে অপমান করবে সবাই। সাম্প্রতিক সময় আপনি দেখেন, জামাতের একজন সংসদ সদস্য, বিএনপির অন্যতম একজন শীর্ষ নেতা এবং খুবই সম্মানিত একজন নেতা, জনাব শামসুজ্জামান দুদু, প্রকাশ্য টেলিভিশনে ৭১ নিয়ে যে উদ্যত মন্তব্য করেছে, যেভাবে দুদু সাহেবকে গালাগাল দিয়েছে, যেভাবে দুদু সাহেবকে উত্তেজিত করেছে, এই যে সাহস, এই যে শক্তি, এটা এসেছে মূলত এই যে সমসাময়িক অবস্থার প্রেক্ষিতে বিএনপিকে নিয়ে যে ট্রল হচ্ছে, বিএনপির বিরুদ্ধে যে সাংস্কৃতিক বিপ্লব শুরু হয়ে গেছে, তার প্রেক্ষিতে বিএনপিকে পাত্তা দেওয়া, বিএনপিকে সম্মান করা, আর বিশেষ করে যে সকল নেতাদেরকে বিএনপি তুচ্ছতাচ্ছিল্য করেছে, যাদেরকে কোনো পদ পদবি দেয়নি, অথচ এরাই এখন টেলিভিশনে এসে বিএনপির পক্ষে কথা বলছে। বিএনপির কোনো মন্ত্রী বা এমপি যারা আছেন, তারা কেউ কিন্তু এখন আর টেলিভিশন টকশোতে এসে, পত্রপত্রিকা এসে, মিডিয়াতে এসে দলকে রিপ্রেজেন্ট করবে, সরকারকে রিপ্রেজেন্ট করবে এবং জনগণ তাদের কথা শুনবে, এরকম একজন সিঙ্গেল লোক নেই। বাইরে যারা আছেন, 4-5 জন যারা লোকজন আছেন, তারা টেলিভিশনে এসে কথা বলেন। তাদের মধ্যে ধরেন আসাদুজ্জামান রিপন, শামসুজ্জামান দুদু, তারা এখনো পর্যন্ত জনপ্রিয় তাদের বক্তব্যগুলো। কিন্তু সমস্যা হলো যে সব লোকজন বলে যে আরে এদের কোনো গুরুত্বই তো নেই, তারেক রহমান সাহেব তাকে জিজ্ঞাসা করে না, কোনো পদ নাই, পদবি নাই, ঘুরে বেড়াচ্ছে, টকশো করে খায়, একে গালি দেওয়া তো অনেক ছোট বিষয়। তাকে গলা ধাক্কা দিলে বা সে কী করতে পারে? তাকে যদি ঘাড় ধাক্কা দিয়ে টেলিভিশন সেন্টার থেকে জামাতের লোক কোনো কেউ বের করে দেয়, তাহলে শামসুজ্জামান দুদুর কী করার আছে? তো এই যে দেখুন যে পরিবেশ এবং পরিস্থিতি ডে বাই ডে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আওয়ামী লীগ অনেক আগে থেকেই আমি বলেছি, আওয়ামী লীগ এবং জামাত, এই দুটো রাজনৈতিক দল খুবই সিস্টেমেটিক, এবং তারা মানে সংগঠন ঠিক রেখে, তারপরে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করে যেভাবে রাজপথ উত্তপ্ত করতে পারে, একইভাবে তারা গল্প, কবিতা, উপন্যাস লিখতে পারে। তাদের লেখক আছে, তাদের কথক আছে, তাদের সাহিত্যিক আছে, আরও অনেক কিছু আছে, এবং সব কিছু দিয়ে একেবারে সেই বাসর রাতে বিড়াল মারার মতো করে বিএনপি যারা প্রতিপক্ষ, তারা যেভাবে একের পর এক ন্যারেটিভ তৈরি করে ফেলেছে, এই ন্যারেটিভ থেকে যে কিভাবে বিএনপি বের হবে, অন্তত আমার মাথায় এটা ঢুকছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।